হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছে এবং সকলেরই ভালোভাবে পরীক্ষা চলছে। মাধ্যমিক 2025কে মাথায় রেখে যে টেস্ট পরীক্ষা চলছে, সেই টেস্ট পরীক্ষারই একটি প্রশ্ন দ্য স্কটিশ চার্চ কলেজ স্কুলের এক ছাত্র আমাকে পাঠালো, বলে সেটা একটু সলভ করে দিন। তো আমি অবভিয়াসলি সলভ করে দিচ্ছি। আশা করছি তোমাদের এতে উপকারে আসবে। তো চলো দেরি না করে শুরু করি। তো দেখো, একেরটা হবে কি, নিচের কোনটি ভূপৃষ্ঠ দ্বারা বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ শোষণ করে? এটা CO2 অবশ্যই হবে, ঠিক আছে। তবে CFCও হয় এখানে। হ্যাঁ, দুয়েরটা, নিচের কোনটি চার্লসের সূত্র ভিটি লেখককে সূচিত করে? তাহলে এটা হবে বি, মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা, তিনেরটা হবে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 14, গ্যাসটির আণবিক সংকেত কত? আচ্ছা দেখো, 14 মানে কত হচ্ছে, আণবিক ভর হবে 28। 28 মানে তোমাকে মিনিমাম কার্বন যেহেতু আছে, কার্বন হতে হবে দুটো, তবেই 24 হবে, কার্বন 12 করে। আর হাইড্রোজেন হতে হবে 4টি, তার মানে C2H4 হতে হবে। তাহলে C2H4C যেটা হবে। একের চারেরটা, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক হচ্ছে কত? না তো জুল, সেকেন্ড টু দি পাওয়ার -1, মিটার টু দি পাওয়ার -1, কে টু দি পাওয়ার -1। তা বলছে একটি উত্তল লেন্সের থেকে 30 সেন্টিমিটার দূরত্বে বস্তু রাখা হলে বস্তুটি সমান দৈর্ঘ্যের সদ। তো দেখো, বলছে উত্তল লেন্স থেকে 30 সেমি দূরে রেখেছে আর সমান দৈর্ঘ্য মানে বস্তুটাকে বক্রতা কেন্দ্রে রাখা হয়েছে। তার মানে 30 সেন্টিমিটারটা যদি তার বক্রতা কেন্দ্র হয়, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে? 15 সেন্টিমিটার। আগে সেটা বোঝাতে পারলাম তোমাদেরকে সকলকে। ওকে, 6টা দেখো, নাক কান গলার ভেতরের অংশ পরীক্ষা করে দেখার জন্য চিকিৎসকরা ব্যবহার করেন অবতল দর্পণ। 7টা, ডিসি জেনারেটরে যে মূল নীতি ভিত্তিতে কাজ করে সেটি হলো তড়িৎ চুম্বকীয় আবেশ। 8টা, একটি বাল্বের ক্ষমতা বৃদ্ধি পেলে বাল্বটির ফিলামেন্টের রোধের মান কিরূপ পরিবর্তিত হয়? না তো ক্ষমতা বৃদ্ধি পেলে এটা হবে হ্রাস পায়। যেহেতু আমাদের দৈনন্দিন জীবনে বাল্বগুলিকে আমরা সমান্তরাল সমবায় যুক্ত করি, তাই P = V²/R, ঠিক আছে। ওকে, আলফা কণাতে নিউট্রনের সংখ্যা কত হবে? আলফা কণাতে নিউট্রনের সংখ্যা হবে 2টি। 10, সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মক অতেজস্ক্রিয় মৌলটি হলো ডি, সিজিয়াম। সিজিয়ামের তেজস্ক্রিয়তা নেই স্বাভাবিকভাবে, অ্যাকচুয়ালি ফ্রান্সিয়াম পাওয়া যায়। তবে সিজিয়ামের তেজস্ক্রিয় আইসোটোপ আছে, এমন নয় যে তেজস্ক্রিয় আইসোটোপ নেই। তবে সিজিয়াম অ্যান্সারটা আমার মনে হয় এখানে হবে, ঠিক আছে। ওকে, 11টা, আয়নীয় বন্ধনের ধারণা দেন বিজ্ঞানী কোসেল, অবভিয়াসলি। 12টা হবে অ্যাসিডযুক্ত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে তড়িতের উৎপন্ন গ্যাসের ভরের অনুপাত নিশ্চয়ই জন্য, এটা হয় C1:8। কোন গ্যাসটি জলে দ্রবতা সর্বোচ্চ? এটা হয় বি, অ্যামোনিয়া। ম্যালাকাইট হচ্ছে তামার আকরিক এবং তার সংকেত হচ্ছে কপার কার্বনেট। 15টা হচ্ছে কোনটি কিটো? কিটো হচ্ছে এ বন্ড, CO বন্ড। ওকে, 2.1 এরটা, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস উৎপন্ন হয়? এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। 2.1 এরটা হবে কি আমাদের? স্ট্র্যাটোস্ফিয়ার। আচ্ছা, তারপর বায়োফুয়েলের মূল উপাদান কি? বায়োফুয়েলের মূল উপাদান, দেখো বায়োফুয়েল তো অনেক রকম আছে, বায়ো ডিজেল আছে, বায়ো মিথেন আছে, বায়ো গ্যাস আছে, বায়ো ইথানল, এগুলো সবই হচ্ছে বায়োফুয়েল। এখন কোন বায়োফুয়েলের কথা বলেছে এটা প্রশ্নে বলে দেয়নি, তাই বায়োফুয়েলের এগুলোই উপাদান। তাছাড়া আখ, ভুট্টা, ছিবড়া, অ্যালকোহল, এগুলোই সব বায়োফুয়েলের উপাদান হচ্ছে, ঠিক আছে। নেক্সট, কাঠকয়লা, পেট্রোল, ইথানের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? অবভিয়াসলি পেট্রোল। পেট্রোল হবে জীবাশ্ম জ্বালানি। গ্যাসের ব্যাপনের কারণ কি? গ্যাসের গতিশীলতা। গ্যাসের গতিশীলতা হচ্ছে গ্যাসের ব্যাপনের কারণ। শূন্যস্থান পূরণ করো। ডাল্টনের পরমাণুবাদ ও গেল-সাকির গ্যাস আয়তনের সূত্রের মধ্যে সংযোগ স্থাপন করে ড্যাশ সূত্র? অ্যাভোগাড্রো সূত্র। এটা হচ্ছে কি? অ্যাভোগাড্রো সূত্র। 2.5, তাপীয় রোধ ও তাপ পরিবাহিতার মধ্যে সম্পর্ক উল্লেখ করো। তাপীয় রোধ আর তাপ পরিবাহিতা। আচ্ছা, তাপীয় রোধ কাকে বলে? দেখো, R=D/Ka, আর তাপ পরিবাহিতা মানে 1/K, তার মানে ব্যস্ত সম্পর্ক, ঠিক আছে। 1/K হচ্ছে তাপ পরিবাহিতা, ঠিক আছে। ওকে, ব্যস্ত সম্পর্ক। লোহা ও পিতলের দ্বিধাতব পাত্রের উষ্ণতা বৃদ্ধি করলে ভেতরের দিকে কোন পাত থাকে? লোহা থাকে ভেতরের দিকে। কোন বস্তুর প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 2.5, এর অর্থ হলো কি? না তো প্রতিবিম্ব এবং বস্তুর উচ্চতার অনুপাত হচ্ছে 2.5, অর্থাৎ প্রতিবিম্বটি বস্তুর 2.5 গুণ তৈরি হবে, বা এটাও ভাবতে পারো প্রতিবিম্বটি বস্তু দূরত্বের থেকে 2.5 গুণ দূরে তৈরি হবে, এটাও বলা যায়।
আচ্ছা, একটি উত্তল দর্পণকে সম্পূর্ণরূপে জলের মধ্যে প্রবেশ করানো হলে তার ফোকাস দূরত্বের কি পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না, একই থাকবে। ঠিক আছে। আচ্ছা, একটি দণ্ডচুম্বকের উত্তর মেরুকে কোনো বদ্ধ কুণ্ডলীর অক্ষ বরাবর দূরে সরালে কুণ্ডলীর সম্মুখ প্রান্তে প্রবাহের অভিমুখ কি হবে? সাউথ পোল তৈরি হবে। নিশ্চয়ই তোমরা এটা ক্লাসে পড়েছো। ঠিক আছে, যে কোনো একটা কুণ্ডলী থেকে যদি নর্থ পোল, এটা নর্থ পোলকে যদি দূরে নিয়ে যাওয়া যায়, তাহলে এ কি করবে? ওকে আকর্ষণ করবে। তাহলে একে যেতে দেবে না, সাউথ পোল তৈরি হবে, অর্থাৎ দক্ষিণাবর্তী, অর্থাৎ ক্লক ওয়াইজ তৈরি হবে। ক্লক ওয়াইজ এটা 2.8 এটা। ওকে। 2.9, একটি ধাতব তারের দৈর্ঘ্য টেনে দ্বিগুণ করলে তারটি নতুন রোধ কত হবে? দেখো, দ্বিগুণ হবে এটা। ঠিক আছে, এখন যদি তুমি লজিক্যালি দেখো, ঠিক আছে, একটা তারের দৈর্ঘ্যকে n গুণ করা হলে তার নতুন রোধ হয় n²r। এবার তারটা যদি খুব পাতলা হয় তাহলে পরে 2r করা যায়, অসুবিধা নেই। কিন্তু লজিক্যালি যদি দেখো তার ক্ষেত্রফলও চেঞ্জ হয়, সেজন্য আমরা এখানে রিস্ক না নিয়ে একদম 4r অ্যান্সার করতে পারো। n²r করা হয় অ্যাকচুয়ালি ফর্মুলা। ঠিক আছে, তাই 4r উত্তরটা সবসময় বেস্ট হবে। 23 এসআই একক কি? 23 এসআই একক হচ্ছে বেকারেল। ওকে, বেকারেল হচ্ছে তার এসআই একক। বিকিউ লিখতে পারো, বেকারেল। বিক্রিয়াটি সম্পূর্ণ করো। 6C14 থেকে 7 তৈরি হচ্ছে, তার মানে এখানে নিচে 1 থাকবে, তার মানে 1 তার +1 E0 এটা তৈরি হবে। +1 E0 এটা বলে পজিট্রন। অ্যাকচুয়ালি পজিট্রন তৈরি হবে। ঠিক আছে, তাহলে এখানে তৈরি হবে +1 E0, যেটা বলি আমরা পজিট্রন। চলো, ধাতু যে অক্সাইডের আস্তরণ দ্বারা নিজেকে রক্ষা করে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। সর্বাপেক্ষা তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লুরিন। মরিচা পরাকে ত্বরান্বিত করে ক্লোরিন। আর শ্রেণী 2 এর ক্ষুদ্রতম ব্যাসার্ধের মৌল হচ্ছে, শ্রেণী 2 এর ক্ষুদ্রতম ব্যাসার্ধের মৌল, শ্রেণী 2 এর, ও আচ্ছা শ্রেণী বলেছে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 4। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, NH3 লুইস ডট গঠন দেখাও। এটা তো সোজা, এরকম ভাবে স্ট্রাকচার হয়, নিশ্চয়ই তোমরা জানো। এটার হাইড্রোজেন গুলো সব এরকম থাকবে আর নাইট্রোজেন গুলো এরকম করে 8টা পাবে, নিশ্চয়ই জানো তোমরা, রাখছি না। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের সময় ইলেকট্রন প্রবাহ কোন তড়িৎদ্বার মুখী হয়? তাহলে ইলেকট্রন প্রবাহ সবসময় কি হয়? ক্যাথোড থেকে অ্যানোডের দিকে যায়। ঠিক আছে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে হয় তড়িৎ প্রবাহ, ইলেকট্রন প্রবাহমুখী। বা এরকম ভাবতে পারো, তড়িৎ বিশ্লেষের ভেতরে ক্যাথোড থেকে অ্যানোডে, কিন্তু এমনিতে ক্যাথোডের দিকে হয়। ঠিক আছে, বাইরে দিয়ে। ওকে, দ্রবীভূত বা গলিত তড়িৎ বিশ্লেষের ড্যাশ অণুগুলি তড়িতের বাহক নয়। দ্রবীভূত গলিত তড়িৎ বিশ্লেষের অবিয়োজিত অণুগুলি তড়িতের বাহক নয়। ওকে, 14টা। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিশ্লেষণের মাত্রা কিভাবে বৃদ্ধি করা যায়? তাকে আরো লঘু করে, তাকে যদি আরো লঘু করা যায় তাহলে পরে বিশ্লেষণের মাত্রা বৃদ্ধি পাওয়া যায়। এটা তোমার একটা থিওরি আছে ক্লাস 11 কেমিস্ট্রিতে। তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার লেখো। এটা তোমার শীতলীকারক রূপে কাজ করতে পারে, শীতলীকারক বা ঠান্ডা করতে। পরীক্ষাগারে নাইট্রোজেন প্রস্তুতিতে অ্যামোনিয়াম ক্লোরাইড ছাড়া প্রয়োজনীয় অপর বিকারকটির নাম কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হতে পারে বা ক্যালসিয়াম, কি বলেছে? নাইট্রোজেন প্রস্তুতিতে। আচ্ছা, অ্যামোনিয়াম ক্লোরাইড ছাড়া সোডিয়াম নাইট্রাইট কথাটা হবে NaNO2। সোডিয়াম নাইট্রাইট বা NaNO2 হবে এটা। আচ্ছা, হাইড্রোজেন সালফাইড ও সিলভার নাইট্রেটের বিক্রিয়াতে উৎপন্ন কালো বর্ণের অধোক্ষেপটার নাম কি? সিলভার সালফাইড। এটা হবে সিলভার সালফাইড। ইউপ্যাক নাম CH3COCH3 সম্রাট প্রধান। আমার একটা স্টুডেন্ট, ইউপ্যাক নামগুলো কেন কি বলছিস যে জটিল এসছে? কই, আমি ইউপ্যাক নাম তো একটাও জটিল দেখতে পেলাম না। এটা তো আমি ক্লাসে তো পরীক্ষায় দিয়েছিলাম রে, CH3COCH3। এটা নাম হচ্ছে প্রোপানন। আমি কেন সিওর গ্রুপ করাইনি? কিটো গ্রুপ। হনুমান কোথাকার বেটা, পাগল করে দিল যে স্যার ইউপ্যাক নাম আনকমন। আমরা কি ব্যাপার, আনকমন এলো ইউপ্যাক না? জীবনে করিনি ইউপ্যাক নাম। এই নামটা তুই করিস নি কোনোদিন? তুই খাতা খুলে দেখিস তো একবার, আমার পরীক্ষার প্রশ্নগুলো দেখিস তো। ওকে, সরি, আসলে ভাব নামে বেহে গায়া था मैं। কমন কোশ্চেন একদম, প্রোপানন। ওকে, ইথানলের সঙ্গে বিক্রিয়ায় অ্যাস্টার উৎপন্ন করে যে যৌগটি, সেটা হচ্ছে ইথানলের সাথে তোমার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, CH3COO হয়েছে। চলো, অ্যালকোহল সমগ্র শ্রেণীর কার্যকরী মূলকের নাম হচ্ছে হাইড্রক্সিল। চলো অঙ্কে আসি, অঙ্ক করাবো। ডটেড ডি। চলো, বলছে কই গেলি বাবা? CFCর একটি ব্যবহার, কমন কোশ্চেন। আচ্ছা, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1520 মিলিমিটার
আচ্ছা 1520 মিটার পারস্তম্ভের চাপে 8 গ্রাম কোনো গ্যাসের আয়তন এত হলে গ্যাসটি মোলার ভাগতে সেম কোশ্চেন দেখ একটু আগে এই টাইপের একটা অঙ্ক করলাম। তাহলে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তাহলে ক্যাপিটাল টি লেখো। 27 + 273 কত হবে বাবা? 300 কেলভিন। 1520 মিলিমিটার পারস্তম্ভর চাপ, তাহলে পি মানে কত? 1520। একে কত দিয়ে ভাগ করবি? 760। তবে কি পাবি? এটিএম নাকি রে? ক্লাসে করেছিলাম বহুবার, ভাব। ঠিক আছে, তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে? 2 এটিএম, তাই তো? ওকে। আচ্ছা 8 গ্রাম কোনো গ্যাসের, তাহলে ডাব্লু হচ্ছে কত? 8 গ্রাম কোনো গ্যাসের আয়তন 24.6 লিটার, তাহলে আয়তন 24.6 লিটার। আমাকে এম এর মান বার করতে দিয়েছে, আর ক্যাপিটাল আর এর মান তুমি জানো 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 কে টু দি পাওয়ার -1। সো ফর্মুলা এম এর কি হয় না? তো স্যার পিভি ইকুয়াল টু তো WRT/m, তাই না? তাহলে এম মানে কত হবে? WRT/PV। চলো মান বসাও। 8 × 0.082 × টি কত বাবা? টি হচ্ছে 300 বাই পি কত? 2 আর ভি কত? 24.6। চল পয়েন্ট তোল, হাজার বসা, দুটো শূন্য কাটলাম। আচ্ছা আমার এখানে চোখে পড়ছে 3কে যদি কাটি আমি, 3 8 24, 8.2। আচ্ছা এই পয়েন্টকে তুললাম, 10 নিয়ে এলাম। আচ্ছা 82 কেটে গেল, আর 2কে কাটলো 4 দিয়ে, তার মানে পড়ে থাকছে 4 × 10 = 40। ক্যালকুলেশনটা জাস্ট একবার চোখ বোলাবে, ঠিক আছে? চশমাটা কই আমার? ওকে 40, তাহলে এম এর মান 40 আসছে। তারপর চোখ বুলিয়ে নিও, তাহলে এটা হচ্ছে আণবিক ভর 40 হবে, ঠিক আছে? WRT/PV, ঠিক আছে? তাহলে এটা অ্যান্সারটা 40 নেব। মাগো। আচ্ছা 27 ডিগ্রি 750 mm এই যে চাপে কোনো গ্যাসের আয়তন এত হলে তাপমাত্রা আয়তন এত হবে, এটা সোজা অঙ্ক। আচ্ছা এখানে করে দিয়েছি, হ্যাঁ। T1 দিয়েছে তোমাকে 300 কেলভিন, কেন 27 ডিগ্রিকে 300 করে নিলাম 273 যোগ করে। আচ্ছা P1 তোমাকে দিয়েছে 750 mm Hg চাপ, আর V1 তোমাকে দিয়েছে 1000 সেমি কিউব। সিমিলারলি T2 তোমাকে বার করতে হবে। P2 তোমাকে দিয়েছে 700 mm Hg চাপ, আর V2 তোমাকে দিয়েছে 1400 সেমি কিউব। তাহলে P1 আমি ডাইরেক্ট বসাচ্ছি, P1 V1/T1 = P2 V2/T2, হ্যাঁ। 750 × 1000 P1 V1/T1 সমান P2 700 V2/T2 কাটাকুটি দেয়। আচ্ছা 700 1400, কি বাবা কি বাজে ক্যালকুলেশন দিয়েছে রে ভাই। আচ্ছা দুটো শূন্য কেটে দিলাম, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, 3 25 75, ঠিক আছে? আচ্ছা 25, তাহলে T2 সমান পড়ে থাকলো তোর 700 × 14/25। 25কে যদি কাটিস তাহলে 25 2 50, 25 28 হবে 700, মানে 25 28 হচ্ছে 700। তা আমি একবার ক্রস চেক করে নিই। ক্যালকুলেটার কোথায় গেলি বাবা? ক্যালকুলেটার। আচ্ছা 700 ডিভাইডেড বাই 25, 28। এবার 28-এর সাথে 14 গুণ করো, 28 × 14, 392। সো 392 কেলভিন, এর সাথে যদি 273 বাদ দিস তাহলে 119 ডিগ্রি সেলসিয়াস, 119 ডিগ্রি সেলসিয়াস। আবার ক্রস চেক করে নিও, 190 ডিগ্রি সেলসিয়াস। ওকে। গাড়ির হেডলাইটে কোন দর্পণ? কমন কোশ্চেন। আলোর বিক্ষেপণ, কমন কোশ্চেন। ওকে চলো, তড়িৎচুম্বকে আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্রটি বিবৃত করো, কমন কোশ্চেন। বোরন এবং ক্লোরিনের মধ্যে কি জাতীয় বন্ধন গঠিত হবে? সমযোজী বন্ধন তৈরি হবে, ঠিক আছে? লুইস ডট গঠন দ্বারা কোন পরমাণুর ধর্ম সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা যায় না? অক্সিজেন, এটা হবে অক্সিজেন, ঠিক আছে? O2। আচ্ছা তড়িৎযোজী বন্ধনকে প্রকৃত বন্ধন বলা যায় না কেন? খাতায় লিখে দিয়েছিলাম লাস্ট ক্লাসে, আমি পারুল টার্গেট থেকে কোশ্চেনটা খাতায় লিখে দিয়েছিলাম, মনে পড়ছে সকলের? আশা করছি, ঠিক আছে? ওকে, কোনটি অধিক সক্রিয়, Na না Na+? ঠিক আছে, দেখো অধিক সক্রিয় আর সুস্থিত যদি বলো, দুটো কনসেপ্টটাকে ক্লিয়ার করে দিই। সুস্থিত যদি দেখো Na+ বেশি সুস্থিত। কেন Na+ সুস্থিত? কারণ Na+ কি হচ্ছে, তার সর্বশেষ কক্ষে 8টি ইলেকট্রন সম্পূর্ণ করে নেয়, সেজন্য এরা সুস্থিত। এবার সক্রিয় যদি দেখো না, তো সোডিয়াম পরমাণু এবং পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বাই মিনস অফ ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। Na+ কিন্তু আর ইলেকট্রন আদান প্রদান করবে না। Na+ কি করবে, ও সহজেই কি করবে, তোমার অ্যানায়নের সাথে যুক্ত হয়ে যাবে।
তাহলে কোনটি অধিক সক্রিয় যদি বলতে হয়, তাহলে Na অধিক সক্রিয়, কারণ Na প্লাস রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করতে চায় না ও, এবার Na থেকে Na প্লাস হয়ে গেছে মানে রাসায়নিক বিক্রিয়া হয়ে গেছে, একটা জারণ হয়ে গেছে, কিন্তু Na রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে, তাই সক্রিয় Na বলা যেতে পারে এখানে। 3.7 একটি রাসায়নিক বিক্রিয়া দেখাও যে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম আছে। তোমরা জানো অ্যামোনিয়ার বিজারণ ধর্ম, আর বলছি না, বইয়ের প্রশ্ন। অ্যালুমিনিয়াম ও জিঙ্কের একটি করে আকরিক, কমন কোশ্চেন। মাটির নিচে থাকা লোহার পাইপ সহিত ম্যাগনেসিয়াম ধাতুর ব্লক, এটাও কমন কোশ্চেন, ক্যাথোডীয় সংরক্ষণের কনসেপ্ট দিয়ে বলতে হবে, তাই তো? ঠিক বলছি তো? আচ্ছা, ইথাইল অ্যালকোহলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে? না তো আগে একটা কোন ক্লাসে, বেলঘড়িয়া হাই স্কুলে বোধহয় এটা করালাম আমি, না তো C2H5OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, তার সাথে যদি সোডিয়ামের বিক্রিয়া করাও তাহলে তৈরি হয় তোমার 2C2H5ONA, সোডিয়াম ইথোক্সাইড প্লাস হাইড্রোজেন তৈরি হয়, ঠিক আছে? প্রদত্ত যৌগ দুটির গঠন সংকেত লেখো। 2-মিথাইল প্রোপানল, এবার এটা করেছিলাম ক্লাস, ও এইটা নিয়ে তুই চিন্তা করছিস, ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করছো, তাহলে ঠিক আছে। তাহলে 2-মিথাইল প্রোপানল মানে কি হবে? প্রোপান চেয়েছে, তাহলে সি সি সি, অ্যাল চেয়েছে, তাহলে CHO, প্রোপানল হয়ে গেল 2-মিথাইল। এবার 2 কত নম্বর? এখানে CH3 ভরে দে, বাকি এখানে কি দিবি? হাইড্রোজেন, আর এখানে দিবি হাইড্রোজেন, বাস তোর হয়ে গেল 2-মিথাইল প্রোপানল। এবার হচ্ছে ইথেন 1,2 ডাইওইক অ্যাসিড। এবার ডাইওইক মানে কি? ওইক অ্যাসিড দুবার আছে, ডাই ক্লাসে শিখাইনি আমি, ডাই মানে দুবার, ওইক অ্যাসিড মানে কি? বন্ড C+OH, তাহলে ইথ মানে কার্বন কটা আছে? দুটো, তো ভালো করে দেখ, ভালো করে দেখ, তার মানে এটা C+OH, এটা একটা ওইক অ্যাসিড, আবার যদি C+OH দেখি সেটা একটা ওইক অ্যাসিড। এবার এখানে কার্বন কটা আছে? দুটো, এদেরকে বন্ড করে দে, তাহলে এটাই হচ্ছে 1 ইথেন 1,2 ডাইওইক অ্যাসিড, কারণ ইথেন তো কার্বন দুটো আছে, তো লজিকটা ক্লিয়ার করো তো, ইথেন 1,2 ডাইওইক অ্যাসিড, ঠিক আছে? সো ইথেন 1,2 ডাইওইক অ্যাসিডের কনসেপ্ট একদম সোজাই ছিল মোটামুটি, আমরা যদি দেখতাম, ঠিক আছে? সো এইটা নিয়ে কি তোর মানে অসুবিধা হয়েছিল? এই কি বলে সম্রাট, একটু আমাকে জানাস বাবা, ঠিক আছে? সো বেসিক্যালি লজিক্যালি হচ্ছে কি একদমই খুব একটা কঠিন ছিল না যদি বা, ঠিক আছে? তো ইথেন ডাইওইক অ্যাসিডের কনসেপ্টটা এরকমই হবে, C+OH, ঠিক আছে? ওকে, আর এটাকে যদি ঠিকঠাক করে আমি স্ট্রাকচার ওয়াইজ লিখতে চাই এটাকে একদম লজিক্যালি, তাই দেখ, অ্যাকচুয়ালি আমি যেমন তোদের শিখিয়েছিলাম, মনে করতে তো আমি কেমন শিখিয়েছিলাম, দেখ এটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটা একটা কার্বন, ঠিক আছে? এরকম ভাবে ধরিস না, দেখ এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এই কার্বনের সাথে একটা জায়গায় থাকবে OH, এই কার্বনের সাথে একটা জায়গায় থাকবে OH, এখানে একটা ডাবল বন্ড ও, এখানে একটা ডাবল বন্ড ও, এটা হচ্ছে ইথেন ডাইওইক অ্যাসিডের স্ট্রাকচার, ঠিক আছে? সো এটাও লিখতে হবে, সেটাও লিখতে হবে, দুটোই হবে, ওকে? এই নিয়ে পাগলা ছিল, আমাকে রাত্রেবেলায় বিরক্ত করে, বলে এই সব কোশ্চেন আমি দেখিনি, বলে এবার কি কঠিন ছিল জায়গাটা, যে না স্যার কঠিন ছিল। আচ্ছা, আদর্শ গ্যাসের সমীকরণ এবার কি পরীক্ষা এটাই দেবে নাকি মাধ্যমিকে? কমন দেখছি আমি, আদর্শ গ্যাসের সমীকরণ। আচ্ছা, CaOH2 থেকে NH4Cl তৈরি হচ্ছে, এত তৈরি হচ্ছে, আমি একবার লিখছি, হ্যাঁ। আচ্ছা, CaOH2 37 গ্রাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর বার করা যায়, তাহলে 40 ক্যালসিয়াম হয়, আর 16 আর 1 17 2 34, তার মানে কথা হচ্ছে 74 গ্রাম, ঠিক আছে? আচ্ছা, সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে কত মোল NH4Cl প্রয়োজন? আগে NH4Cl বার কর, তাহলে NH4Cl কত হচ্ছে? না তো 2NH4Cl কত হচ্ছে? এটাই তো দরকার। 2NH4Cl মানে হচ্ছে 2 × 14 + 4 + 35.5, এই বাবা এটা কেন করতে গেলাম, এটা 107 গ্রাম হয়, ঠিক আছে? আর CaCl2 কর, CaCl2 কত হবে? এটা 111 গ্রাম হবে সম্ভবত, দেখ তো, Ca 40, ক্লোরিন হচ্ছে 71, 111 গ্রাম। 2NH3 মানে হচ্ছে 34 গ্রাম, আর 2H2 মানে হচ্ছে 36 গ্রাম। চলো এবার এক এক করে প্রশ্ন সলিউশন করি। কত মোল NH4Cl? আচ্ছা, 74 গ্রামে তোর দরকার 107 গ্রাম, মানে 2 মোল, একে কত? 37 গ্রামে কত? তাহলে 74 গ্রামে যদি 2 মোল দরকার হয়, 37 গ্রাম মানে তো তার হাফ, তাহলে হাফে 1 মোল দরকার পড়বে। আমি কি লজিকটা বোঝাতে পারলাম? কত মোল অ্যামোনিয়া উৎপন্ন হবে? 74 গ্রামে অ্যামোনিয়া তৈরি হচ্ছে 2 মোল, দেখ 2 লেখা আছে, তাহলে 37 গ্রামে 1 মোল তৈরি হবে অ্যামোনিয়া। উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসের ভর কত গ্রাম হবে? 74 গ্রামে তৈরি হয় 34 গ্রাম, একে কত? 37, কত হবে? 17 গ্রাম, তাহলে এটা হচ্ছে আমার 17 গ্রাম। এটা বাচ্চা অঙ্ক দিয়েছিল তোদের স্কুলে রে। ওকে, 15.25 গ্রাম KClO3 ম্যাগনেসিয়াম মিশ্রণকে উত্তপ্ত করলে 4.8 গ্রাম O2 নির্গত হয়, কি পরিমাণ MnO2 অনুঘটক রূপে ব্যবহৃত হয়েছিল, ঠিক আছে? এটা তো সহায়িকার প্রবলেম, এটা সম্ভবত সহায়িকার প্রবলেম, ঠিক আছে? তাহলে বলছে 15.25 গ্রাম KClO3 ও MnO2 মিশ্রণকে উত্তপ্ত করে
4.8 গ্রাম অক্সিজেন নির্গত হলো, কি পরিমাণ আগে বার করো 4.8 গ্রাম O2 নির্গত করতে কত গ্রাম KClO3 দরকার, এটা আগে করো। তাহলে 2 KClO3 কে অ্যারো দাও, 2 KCl প্লাস 3O2, আর 2 KClO3 কত হয় 245 গ্রাম, আর 3O2 মানে কত হয় 96 গ্রাম। এটা জানা উচিত তোমাদের, জানোই অবভিয়াসলি, আমি ধরেই নিচ্ছি, তাই না? কি করে হয় এখন 15.25 গ্রামে বার করো, ঠিক আছে, সরি তোমার হচ্ছে 4.8 গ্রামে বার করো। তাহলে 96 গ্রাম O2 পাওয়া যায় 245 গ্রাম KClO3 থেকে, একে কত 4.8 গ্রামে কত, চলো এটা আগে বার করি। তাহলে কত হবে 245 ইন্টু 4.8 বাই 96, পয়েন্ট তুলে নিচে রাখলাম, 48 2 96, আর 2কে কাটলে হয় 122.5, তার মানে হচ্ছে 12.25 গ্রাম। তার মানে তোমার 4.8 গ্রাম O2 পেতে গেলে দরকার ছিল কত 12.25 গ্রাম, কিন্তু দিয়েছে কত বেটা তোমাকে 15.25 গ্রাম। তার মানে KClO3 দরকার হচ্ছে 12.25 গ্রাম, কিন্তু আমাকে KClO3 আর MnO2 মিক্সচার দিয়েছে 15.25 নাকি না কত, সরি দেখলাম না একবারও, 15.25 গ্রাম। তাহলে 15.25 গ্রাম, তাহলে MnO2 কত আছে স্যার 3 গ্রাম, MnO2 কত আছে 3 গ্রাম, বুঝতে পারলাম অঙ্কটা? চলো 4.3 তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলে নিশ্চয় জানো। উচ্চ তাপ পরিবাহিতাঙ্কের অর্থ নাম হবে হিরে। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আপাত প্রসারণ গুণাঙ্ক, 3টি পার্থক্য লেখো, পেয়ে যাবে না পরে। আচ্ছা 4.48টা শূন্য মাধ্যমে কোনো আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত 4500 অ্যাংস্ট্রম। আলোক রশ্মিটিকে 1.5 প্রতিসংখ্যক কাঁচের মধ্যে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? তাহলে ফর্মুলা তো আছে মিউ ইকুয়াল টু ল্যামডা বাই ল্যামডা ড্যাশ, তাহলে 1.5 সমান 4500 বাই ল্যামডা ড্যাশ, তার মানে ল্যামডা ড্যাশ সমান কত হচ্ছে 4500 ইন্টু 2/3, তার মানে 3000 অ্যাংস্ট্রম। ঠিক আছে, এটা তরঙ্গ দৈর্ঘ্য হবে 3000 অ্যাংস্ট্রম হোক। ন্যূনতম চ্যুতির শর্ত কত না, তো স্যার I1 ইকুয়াল টু I2, এটা হচ্ছে ন্যূনতম চ্যুতির শর্ত। সরি, বায়ুর সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3। বায়ু সাপেক্ষে জল মানে আমরা এইভাবে লিখবো MuW হচ্ছে 4/3, ঠিক আছে, MuW 4/3। আবার বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক MuG, গ্লাস লিখবো কত 3/2। তাহলে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, জল সাপেক্ষে কাঁচ, তাহলে WμG বার করতে হবে। মনে রাখবে WμG মানে μg বাই μw, তার মানে μg মানে 3/2 বাই কত হবে 4/3, তার মানে 9/8, 3 উপরে গেল 4 দিন 9/8, এটা হবে 9/8, ঠিক আছে। এটা ফর্মুলা যেটা আমি বললাম। 25 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহৃত হলে বস্তু দূরত্ব কত হবে 25 সেন্টিমিটারের কম। বস্তু দূরত্ব হবে 25 সেন্টিমিটারের কম। দৃষ্টি নির্বন্ধ কাকে বলে? আমাদের চোখ যা দেখে আমাদের মস্তিষ্ক সেটা 1/10 সেকেন্ড স্থায়ী করে, অর্থাৎ আমাদের চোখ যা দেখে আমাদের মস্তিষ্ক সেটা 1/10 সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে পারে, এটাকে বলে দৃষ্টি নির্বন্ধ। দীর্ঘদৃষ্টি ও হ্রস্ব দৃষ্টির একটি করে কারণ লেখো, পারবে নিশ্চয়। আচ্ছা 240 ভোল্ট 60 ওয়াট, 240 ভোল্ট 100 ওয়াটের দুটি বাতিকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলো, কোন বাতিটি উজ্জ্বলভাবে জ্বলবে না, তো যার ক্ষমতা বেশি সে উজ্জ্বলভাবে জ্বলবে, ঠিক আছে। ফর্মুলা কি P ইকুয়াল টু V²/R, যার রোধ বেশি হবে তার ক্ষমতা কম, যার রোধ কম হবে তার ক্ষমতা বেশি হবে, ঠিক আছে। সো 4.6 এটা হবে। কেন হবে ব্যাখ্যাটা আমি আগের ভিডিওতে দেখেছিলাম, সেটা যদি না দেখতে পারো একবার দেখে নাও, যাও বেলঘড়িয়া হাই স্কুলে যে কোশ্চেন সলিউশন করেছিলাম সেখানে এটা সলিউশন করে দিয়েছি, ঠিক আছে। ওকে, আচ্ছা তারপর একটা অথবা একটি তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ আমি এখানেই করে দিচ্ছি, হ্যাঁ, স্মল r কত দিয়েছে 0.5 ওহম। ওকে, রোধটিকে 10 ওহম বাহ্যিক রোধ, তাহলে ক্যাপিটাল আর হচ্ছে 10 ওহম, যুক্ত করলে তড়িৎ প্রবাহিত হচ্ছে I কত হচ্ছে 500 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা মিলি অ্যাম্পিয়ারকে যদি অ্যাম্পিয়ার করো তাহলে 10⁻³ দিয়ে গুণ করতে হয়, তার মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। 500 মিলি অ্যাম্পিয়ার মানে 0.5 অ্যাম্পিয়ার, 500/1000। হ্যাঁ, কোষটির তড়িৎচালক বল E কত, তাহলে ফর্মুলায় I ইকুয়াল টু E/R প্লাস স্মল r, তার মানে E সমান কত IR প্লাস R, তার মানে E সমান হচ্ছে 0.5 ইন্টু 0.5 প্লাস 10, তাই তো, তার মানে 10.5 ইন্টু 0.5। আচ্ছা পয়েন্টগুলো তুলে দে, তাহলে 100 পাবি, তাহলে 5 5 25, 5 হাত থেকে 2, 525/100
তার মানে 5.25 ভোল্ট। দেখতে এরকম কিছু আসছে কিনা, এবার ক্রস ভেরিফাই করে নিও, ঠিক আছে? এবার ক্রস ভেরিফাই করে নিও। ওকে, তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত সূত্রগুলি লেখো। এটা জুলের সূত্র বলেছে। ইলেকট্রন ও বিটা কণার মধ্যে পার্থক্য কি না, তো ইলেকট্রন আর বিটা কণার মধ্যে পার্থক্য হচ্ছে ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসের বাইরের কক্ষে থাকে, হোয়ারএস বিটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে থেকে তৈরি হয়। নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয়াস এর মধ্যে সবাই পারবে। হাইড্রোজেনের ক্ষার ধাতুগুলির কমন কোশ্চেন। ডোবেডেনের ত্রয়ী সূত্র কমন কোশ্চেন। অবিশুদ্ধ তামার পরিশোধন ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য কপার সালফেটের জলীয় দ্রবণ। ক্যাথোডের নাম বিশুদ্ধ তামার পাতলা দণ্ড। অ্যানোডের রাসায়নিক বিক্রিয়া ক্যাথোড ও অ্যানোডের রাসায়নিক বিক্রিয়া। ক্যাথোডের বিক্রিয়াটা হবে Cu2++2e দিয়ে Cu, আর অ্যানোডের বিক্রিয়াটা হবে Cu-2e Cu2+, নিশ্চয়ই এটাই হবে। আচ্ছা, সালফার ডাইঅক্সাইড থেকে সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতে বলেছে। এটা ইউরিয়ার শিল্প উৎপাদনের প্রয়োজন রাসায়নিক বিক্রিয়ার সমিত সমীকরণটা লিখো। CO2+NH3 দিয়ে তোমার যে তাপ লাগে ইত্যাদি যা লাগে সেটা করতে হবে। পিটিএফ এর সম্পূর্ণ নাম কি? পলিটেট্রাফ্লুরো ইথিলিন এর সম্পূর্ণ নাম। এর একটি ব্যবহার লেখো। পলিটেট্রাফ্লুরো ইথিলিন বা তোমার হচ্ছে টেফলন, ঠিক আছে? এটা ইউজ করা হয় ননস্টিক বাসনপত্রতে। এর মনোমারের সংকেত কি হবে না, তো CF2 ডাবল বন্ড CF2, এটা হচ্ছে তার মনোমারের সংকেত। কিভাবে রূপান্তর করবে না, তো CH3CH2OH কে যদি তুমি গাঢ় সালফিউরিক অ্যাসিড দিতে দাও, কনসেন্ট্রেটেড H2SO4 দাও, তাহলেই তোমার তৈরি হবে CH2 ডাবল বন্ড CH2। ওকে, ঠিক আছে? তাহলে এই ছিল স্কটিশ চার্চের কোশ্চেনের সলিউশন। আশা করছি তোমাদের ভালো লাগলো এবং কোশ্চেন যথেষ্ট স্ট্যান্ডার্ড ছিল। চিন্তা করো না, মাধ্যমিকে এর থেকে অবভিয়াসলি সহজ কোশ্চেন পাবে, এর থেকে অনেক সহজ কোশ্চেন মাধ্যমিকে হবে। তো ঠিক আছে, যদি যারা আজকের ভিডিওতে নতুন দেখছো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? আবার কোনো একটা ভিডিওতে সকলের সাথে দেখা হবে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।